সাফ কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর সাফ কথা অনুষ্ঠানে আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কারণ এই মুহূর্তে বাংলা জুড়ে ভোটের হাওয়া, আর সেই ভোটের হাওয়ায় বেশ কিছু বিষয় উঠে আসছে। যেমন ধরুন এসআইআর নিয়ে দেশ একটা দীর্ঘদিন ধরে, সেই অক্টোবর থেকে শুরু হয়েছে যে যুদ্ধ, সেই যুদ্ধ এখনো পর্যন্ত চলছে। মানুষ এখনো পর্যন্ত তাদের ভোটাধিকার ফিরে পাবেন কিনা ভাবছেন এই মুহূর্তে 1,24,00,000 মানুষ। এবার এই এসআইআরের ইস্যুর মধ্যেই, এসআইআরের যে আবহ, সেই আবহের মধ্যেই সম্প্রতি এরকমটাই জানা গিয়েছে যে আর দিন 2-3 অপেক্ষা, তারপরেই হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সুতরাং সেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর অবশ্যই আরও জোর সোরের সঙ্গে শুরু হয়ে যাবে ভোট যুদ্ধ। আর সেই ভোট যুদ্ধর মধ্যে আরও একটা যুদ্ধ এই মুহূর্তে সাধারণ মানুষকে লড়তে হচ্ছে। সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের জন্য লাইন দিতে হচ্ছে তাদের। 25 দিনের যে সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করে দেওয়া হয়েছে একটি গ্যাস সিলিন্ডারের জন্য। দ্বিতীয় গ্যাস সিলিন্ডার কেউ রাখতে পারছেন না। গ্যাস সিলিন্ডারের জন্য লাইন, লম্বা লাইন নজরে পড়ছে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ 13 দিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধের আবহে জ্বালানির যে সংকট গোটা দুনিয়া জুড়ে হবে, সেটা আগের থেকেই জানা গিয়েছিল। ভারতেও তার আঁচ এসে পড়েছে। আর সেই আবহেই 60 টাকা বেড়ে গিয়েছে ঘরোয়া গ্যাসের দাম, আর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 114 টাকা 50 পয়সা। সুতরাং সেই চাপটা যেমন আছে, তেমনি গ্যাস সিলিন্ডারের অভাব, আকাল, তার চাপটাও রয়েছে। কেন্দ্রের তরফ থেকে একটি বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এই যুদ্ধের প্রভাব যাতে জ্বালানির ওপর না পড়ে বা তার সমস্যার থেকে যাতে মুক্তি পাওয়া যায়। কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে, যার শীর্ষে বসানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই অমিত শাহকে, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছেন হরদীপ সিং পুরী, যিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই 3 সদস্যের যে কমিটি, তারা দেখছেন এই গোটা বিষয়টি। কিন্তু কেউ কেউ বলছেন যে এটা আসলে কোনো ইস্যুই নয়, এটা নন ইস্যু। আর সেই নন ইস্যুটা নিয়ে এই মুহূর্তে বিরোধীরা বড্ড বেশি হাওয়া গরম করছেন সংসদ চত্বরে। সংসদ চত্বরে আজকে বিরোধী জোটের, ইন্ডিয়া জোটের একটি বিক্ষোভ সমাবেশ ছিল, এবং সেখানে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তারা সেখানে বিক্ষোভ করেছেন, বিক্ষোভ অবস্থান করেছেন। কিন্তু সেটা নন ইস্যুকে ইস্যু করবার চেষ্টা, এমনটাই বলছেন বিজেপির নেতৃত্ব। আদতে এই গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের আকাল, সাধারণ মানুষের ইস্যু আদতে কি নন ইস্যু, নাকি এটা নিয়ে রাজনীতির একটা চাপানুতোর শুরু হয়ে গেল বা শুরু হয়ে গিয়েছে? সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, বঙ্গযুদ্ধ 2026। বাংলায় ভোট যুদ্ধে এটা কি একটা বড়সড় ইস্যু হতে চলেছে? অর্থাৎ এই সাধারণ মানুষ যে জ্বালানির অভাবে এই মুহূর্তে ঘুঁটে কোথায় পাওয়া যায় কেউ খুঁজছেন কাঠকয়লা কোথায় কিনতে পাওয়া যাবে, কেউ বা কেরাসিন কোথায় মজুদ রয়েছে তার খোঁজে নেমে পড়েছেন রাস্তায়। এটাই কি হওয়ার কথা ছিল? আর নাকি এটাই এই মুহূর্তে ভোটের জন্য একটা সরগরম ইস্যু, যে ইস্যুতে একটা চাপানুতোর শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে? সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের এস্টিম গেস্ট, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো, তাদের সঙ্গে আলাপ করে নেবো। প্রথমে আমার সঙ্গে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, অন্যতম সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারি, অধ্যাপক সুজিত পাটোয়ারি। নমস্কার। নমস্কার। আর আমার ডান দিকে রয়েছেন 96 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস মুখপাত্র বসুন্ধরা গোস্বামী। স্বাগত জানাই বসুন্ধরা আপনাকে। এবং আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে জুড়ছেন বিজেপি মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রুবি মণ্ডল। স্বাগত জানাই আপনাকেও। আমাদের 3 অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা একদম শুরুতে যদি আনইন্টারাপ্টেড, অর্থাৎ কেউ কারোর মাঝে কথা বলবো না, এরকম একটা পর্যায়ে খুঁজে নিই, একটু মতামতটা নিয়ে নেওয়ার চেষ্টা করব যে আদতে এটা কি ভোটের ইস্যু নাকি নন ইস্যু। এটা বঙ্গযুদ্ধ 2026-এ এই গ্যাসের যে আকাল বা জ্বালানির সংকট, যেটাতে সাধারণ মানুষ
এই মুহূর্তে ভুগছেন, এটা কি ইস্যু নাকি নন ইস্যু? আমি সবচেয়ে সিনিয়র সুজিতদার কাছ থেকেই শুরু করবো, সুজিত পাটোয়ারি। শুনুন, খুব পরিষ্কার, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন ঠিক করলেন যে 45 দিন আমাদের রিজার্ভ রাখতে হবে। এবং 45 দিন রিজার্ভ কেন রাখতে হবে? না ক্রাইসিস আসবে, কখনো কখনো ক্রাইসিস আসতে পারে, কারণ সবটা তো ইন্ডিয়া প্রোডাক্ট করতে পারছে না, তাকে তো বাইরে থেকে নিতে হয়। এবং সেই জন্য 45 দিন ছিল। একটা কোনো কারণ না দেখিয়ে মোদী সরকার প্রথমে 25 প্রথম 25 দিন, তারপর 21 দিন, 21 থেকে বাড়িয়ে আবার 25 দিন করলেন। এই যে 20 দিনের ব্যাকআপটা কোথায় গেল? এখানেই তো একটা ব্যাকআপ আছে, এটা কালোবাড়িতে দেওয়া হচ্ছে। এই 20 দিনের যে সঞ্চয়, গ্যাস তেল দুটোই এটা কালোবাড়িতে দেওয়া হচ্ছে। এবং খুব স্বাভাবিক, কারণ 25 দিন যদি আমার রিজার্ভ থাকে, 12 দিন 13 দিন যুদ্ধ হলে 12 দিন পরে বা আর 10 দিন পরেই আর পাওয়া যাবে না। এই ক্রাইসিসটা তো খুব বাস্তব, কিন্তু এটা ম্যানমেড। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী কেন, বিদেশমন্ত্রী কেন, পেট্রোলিয়াম মন্ত্রী কেন, প্রধানমন্ত্রী, তিনি যদি এটা ভাবতেন, বা এই ব্যাকআপটা 20 ডেজের যে গ্যাস এবং তেল যেটাকে ব্যাকআপে তিনি কালোবাজারিতে দিয়ে দিলেন, এইটা না করলে আমাদের এই ক্রাইসিসটা ফেস করতে হতো না। দ্বিতীয়ত, ইরান আজকের নয়, ইরান আমাদের বন্ধু একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম স্বাধীনতা থেকে আমাদের বন্ধু ইরান। তার সঙ্গে অহেতুক কারণে শুধুমাত্র আমেরিকার কাছে নিজেকে একেবারে একেবারে আমেরিকার কাছে নতজানু হওয়ার জন্যে এবং আদানি আম্বানির ব্যবসা বাঁচানোর জন্যে কী করলেন না, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন। রাশিয়ার মতো বন্ধু, যারা 71 সালে বাংলাদেশ মুভমেন্টে আমাদের সব থেকে হেল্প করেছিলেন। 7 ফিট যখন আমেরিকা পাঠায়, রাশিয়া বললেন, ইন্দিরা গান্ধী সেদিন বললেন যে 7 ফিট যদি ইন্ডিয়ান ওশান টাচ করে তাহলে আমরা করাচি অ্যাটাক করতে বাধ্য হব, লাহোর অ্যাটাক করতে বাধ্য হব। সেদিন কিন্তু রাশিয়া আমাদের পাশে লাস্ট ডে পর্যন্ত রাশিয়া ছিল। কিন্তু আমেরিকার ওই ট্রাম্পের কাছে মাথা নত করার জন্যে, আমি জানি না, যিনি 56 ইঞ্চি ছাতি নিয়ে বলছেন যে আমি সারা বিশ্বের গুরু, বিশ্বগুরু, যিনি বলছেন যে আমি সারা বিশ্বের দাদা, আমরা সত্যি কষ্ট হয় যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রজাতান্ত্রিকও বটে। চীন গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়, কিন্তু সেখানে আমাদের সার্বভৌমত্বাঘাত করলে ট্রাম্প বলছে রাশিয়া থেকে তেল নেওয়া যাবে না। ট্রাম্প বলছে আমি যখন বলবো তখন নেবে, যখন বলবো তখন বন্ধ হয়ে যাবে। এই কথাটা বলা মানে ভারতবর্ষের সার্বভৌমত্ব আঘাত করা। সবরেন্টি শব্দটা আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, দীর্ঘদিন কলেজে পড়ি। আমার মনে হয়েছে যে এই একটা কথায় ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাধীনতা আঘাত দিয়েছে, আমাদের অস্মিতাতে লেগেছে। এটা ট্রাম্পের বলার ক্ষমতা নেই। সবরেন্টির যে ডেফিনেশন, তাতে বলা হয়েছে কি দেশে কি বিদেশে, কি আভ্যন্তরীণ কি বাহ্যিক, কোনো শক্তি, কোনো ব্যক্তি, কোনো সমষ্টি, কোনো ব্যক্তি প্রধান কেউ আমাদের কাজে হাত দিতে পারবে না, আমার রাষ্ট্রের কাজে নাক গলাতে পারবে না। এক মিনিট শেষ করি। ট্রাম্প বলছেন যে আমি যখন বলবো রাশিয়াতে তেল নিতে হবে। এইটা বলা অর্থ ভারতবর্ষকে একেবারে পদানত করে দেওয়া। এইটা আমরা আশা করি, এটাই আমরা আশা করি। একদম। আমি সুজিত পাটোয়ারির কথার সূত্র ধরে বসুন্ধরার কাছেও যাব, আমি তারপর অবশ্যই রবি মণ্ডলের কাছেও আসবো। বসুন্ধরা, কি মনে হয়, এটা ইস্যু না নন ইস্যু? এটা কি রাজনৈতিক বিষয় নাকি সাধারণের আমজনতার প্রতিদিনকার সমস্যার বিষয়? দেখুন, বিদেশ নীতি একরকম আর দেশের সাধারণ মানুষ একরকম। দেশের সাধারণ মানুষ সাধারণত যুদ্ধবিরোধী মানুষ, কখনোই যুদ্ধতে সেভাবে সায় দেয় না। এবার দেশের একে কর্মসংস্থান নেই, এত অভাব, ডোমেস্টিক সেভাবে কিছু প্রোডাকশন নেই, আমরা এমন কিছু বাইরে পাঠাতে পারি না জিনিসপত্র যেখান থেকে শুল্ক আদায় হবে আমাদের। আমরা এত বড় একটা দেশ, এত বড় পপুলেশন, সেই পপুলেশন শুধু একটা মার্কেট সারা পৃথিবীর কাছে, আমরা শুধু মার্কেট, এর বেশি কিছু না। তো এইরকম একটা পরিস্থিতিতে যুদ্ধে জড়িয়ে পড়া, যুদ্ধবাজদের সঙ্গে সম্পর্ক রাখা, সেটা কতখানি যুক্তিযুক্ত সত্যি আমার কোনো ধারণা নেই। বিদেশনীতির বিরাট ব্যাপার, সে বিষয়ে আমি অতটা মাথাও দিতে পারবো না। আর ভারত সরকার যা করবে সেটার সঙ্গেই সহমত হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সাধারণ মানুষ এই যুদ্ধের দায় নেবে কেন? এরকম এত পপুলেশনের একটা দেশ, বহু মানুষকে দুবেলা চারবেলা খাওয়ানোর একটা বিরাট সংসার প্রধানমন্ত্রীর, এতখানি পপুলেশন নিয়ে, এবং স্বয়ংসম্পূর্ণ নই আমরা জ্বালানিতে, আমাদের বাইরে থেকে ক্রুড অয়েল নিয়ে আসতে হয়, এখানে শোধন হয়, নানান কিছুতে আমরা, এমনকি বিদ্যুতেও আমাদের
জ্বালানি নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপর সে জ্বালানি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, তবে আমাদের সারা দেশে আমাদের বিদ্যুৎ যায়। এইরকম একটা পরিস্থিতিতে উনি কখনো 20 দিন বলছেন, কখনো 25 দিন বলছেন, কখনো 21 দিন বলছেন, মজুদ সেভাবে নেই। মিথ্যে কথা বলছেন কিনা সেটারও কোনো ঠিক নেই, কারণ বহু ক্ষেত্রেই দেখেছি অনেক কথা বলার পর বলেছেন দ্যাট ওয়াজ আ জুমলা। এটাও কীরকম তা বলতে পারি না। তো একটা মানুষ কি খাবে, কি পড়বে, কিভাবে দেশটা চলবে, কিভাবে রান্নাঘরটা চলবে, এইটা কি করে রাজনীতির বিষয়ের বাইরে চলে যেতে পারে? এটা তো হতে পারে না। মানুষের খাওয়া, তার জ্বালানি, তার অনেক কিছু, মানে গ্যাস, অনেক অনেক ব্যাপার, যাতায়াত, যানবাহন, অনেক কিছুর ইস্যু আছে। তো সেগুলো কি করে রাজনীতির বাইরে চলে যায়, সেটা কি করে নন ইস্যু হয়? এটাই তো ভেবে পাই। এই সমস্ত কথাবার্তা যে আমদানি করছেন আপনারা, নন ইস্যুকে ইস্যু করা, কি করে এটা নন ইস্যু? কি করে কর্মসংস্থান নন ইস্যু? কি করে জ্বালানির এত দাম নন ইস্যু? কি করে এই ফিয়ার, এই শেষ হয়ে যাবে, এক্ষুনি বুক করতে হবে না, সে ব্যাপারে যতখানি আশ্বস্ত দেশের মানুষকে করার কথা ছিল সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। যদি সত্যি সেরকম কিছু মজুদ থাকে তাহলে যে আশ্বাসটা দেওয়ার দরকার ছিল সেটা তো নয়। আমি আমার পাস পেপারে ইকোনমিক্স পড়েছি, সেখানে অমর্ত্য সেনের কিছু লেখাপড়া আমাদেরকে পড়তে হতো। সেখানে একটি কথা খুব খুব জোরের সাথে, খুব প্রত্যয়ের সাথে প্রফেসর সেন বলতেন, সেটা হচ্ছে যে গণতন্ত্রের যুগে দুর্ভিক্ষ হওয়া সম্ভব না। গণতন্ত্রের যুগে কেন দুর্ভিক্ষ হওয়া সম্ভব না? কারণ গণমাধ্যম আছে, নানান রকম ব্যবস্থা আছে, খবর ছড়িয়ে দেওয়ার, মানে সুখবর ছড়িয়ে দেওয়ার, ডিস্ট্রিবিউশনে কোথাও কালোবাজারি হচ্ছে কিনা সেটা আটকাবার এত ক্ষমতা গণতন্ত্রের আছে যে দুর্ভিক্ষ গণতন্ত্রে হতে পারে না। গণমাধ্যমের যুগে মিস ইনফরমেশন আসতে পারে না, ছড়িয়ে পড়তে পারে না, কিছুতে পারে না। সুতরাং এটা কি করে নন ইস্যু? আপনাকে সত্যি কথা বলতে হবে, দেশের মানুষকে আশ্বস্ত করতে হবে, জ্বালানির ব্যবস্থা করতে হবে। এভাবে আপনি দুম করে থমকে দিতে পারেন না। আমরা তো যুদ্ধের পার্টি নই, আফেক্টেড কেন হব? আপনি যে এত মানে সারা পৃথিবীতে ঘুরে বেড়ালেন, এর সঙ্গে জড়িত হচ্ছেন, তাকে করমর্দন করছেন, তাকে গাড়িতে বসে ডিপ্লোমেসি করছেন, এত যে কাণ্ড, শেষে আপনার ডিপ্লোমেসি এইভাবে ফেল করছে যে আপনার দেশের লোক জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় মরছে। বিশ্ব নেতা তিনি হতেই পারেন, বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করতেই পারেন, আরে আগে তো দেশের মানুষকে দিতে হবে তো। একদম, আমি সেই জায়গাটাতে আগে তো দেশে ভারতের মানুষ যাতে ঠিক শুধু তাই না, যেখানেই যাই, যুদ্ধ করুক না কেন, আমার যুদ্ধবাজ আমার বন্ধু হোক না কেন, যাই হোক না কেন, সমস্ত আপনি আমার দেশকে রিপ্রেজেন্ট করে কোথাও কারোর সাথে বন্ধুত্ব করতে গেছেন, তো সেখানে ডিপ্লোমেসিটাকে তো সাকসেসফুল হতে হবে, আমার দেশের জন্য তো শুভ হতে হবে সেই ডিপ্লোমেসিটা। আশেপাশে সমস্ত দেশকে চটিয়ে রেখেছি, এদিকে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, তাহলে দেশের মানুষ এতটা সমস্যার মধ্যে পড়ছে কেন? রাইট, ওকে, আমি রুবি মণ্ডলের কাছে যাব একটু। রুবি মণ্ডলের অনেক কিছু বলবার থাকবে, কারণ বিরোধী পক্ষের তরফ থেকে বক্তব্যটা শুনেছেন, এবার আপনার বক্তব্যটা শুনতে চাই। ইস্যু না নন ইস্যু এই গ্যাসের আকাল, জ্বালানির সংকট? দেখুন, এখানে কোনো রকম ভাবে কোনো সংকট হয়নি। কেন্দ্র থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে 2 থেকে 2.5 দিনের মধ্যে আপনি গ্যাস বুকিং করলে পেয়ে যাবেন। কিন্তু এখানে যেটা করা হচ্ছে, আপনি আমাকে লিংক দিন, ব্যাগটা কিছু দিন, যেখানে বলা হচ্ছে 2 থেকে 2.5 দিন। না, এটা কিন্তু মিথ্যা কথা। বসুন্ধরা, এক মিনিট প্লিজ, আনইন্টারাপ্টেড বলুন। বিষয়টি হচ্ছে, দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কালোবাজারির মতো একটা সিস্টেম শুরু করছে। ঠিক যেভাবে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি করেছিল এবং বিভিন্ন হসপিটালে কালোবাজারি করেছিল, এবং আমরা আরো দেখেছিলাম যে কিভাবে আমাদের ইনজেকশন নিয়েও, আমাদের যে ডোজ ছিল সেই ডোজ নিয়েও উনি কিভাবে কালোবাজারি করেছে। বর্তমানে উনি গ্যাস নিয়ে একটা কালোবাজারি করার চক্রান্ত করছে। পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে স্কুলগুলোতে, হসপিটালগুলোতে কোনোভাবে গ্যাসের কোনো রকম ভাবে অভাব হবে না, কোনো রকম ভাবে কিচ্ছু সমস্যা হবে না। এখানে রাজ্য সরকার এটাকে নিয়ে রাজনীতি করছে। তৃণমূলের মুখপাত্র বলছে যে ভারতবর্ষ নাকি কিছু রপ্তানি করে না, যে ভারতবর্ষ রপ্তানিতে একটা সময় শুধুমাত্র নয়, এখনো রপ্তানিতে অনেক এগিয়ে আছে, সেখানে নিজের দেশের প্রতি নিজের ভরসা নেই। যেই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন সারা বিশ্ব ভুগছিল, তখন নরেন্দ্র মোদীজির সময়কালে, এই যে এখন টিভিতে বসে বড় বড় কথা বলছে না, ফ্রিতে ভ্যাকসিনটা দিয়েছিল।
কিন্তু সেই ভ্যাকসিন নিয়ে কে রাজনীতি করেছিলেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মিমি চক্রবর্তী সেখানে ভিকটিম ছিলেন। সেই রাজনীতিও আমরা দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই বিষয়ে রাজনীতি কি করা উচিত? যেখানে আমরা দেখছি, এক্ষুনি বলছিল বিদেশ নীতি নিয়ে কথা, হরমুজ প্রণালী থেকে মুম্বাইতে আমাদের জাহাজ ফিরেছে। এর থেকে আর কি বিদেশ নীতি দেখতে চান সাকসেসফুল? স্বীকার করুন না, রাজনীতি করতে হয়, রাজনীতির জায়গায় অন্য করবে। দেশের নেতা আমার দেশকে চমকাবে না, এইটা আমি দেখতে চাই। বোঝেন না? আমেরিকার কাছে বেচে দেবে না, এটা আমি দেখতে চাই। একটু বুঝিয়ে দিন। ইন্ডিপেন্ডেন্ট বৈদেশিক নীতি হবে, এটা আমি দেখতে বেশ, চাই। অনেকগুলো রবি মণ্ডল অনেকগুলো বিষয় বললেন, কিন্তু সেই বিষয়গুলোর মুশকিলটা হচ্ছে এটাই যে কোনো প্রমাণ চাইলে সেই প্রমাণগুলো দিতে পারবেন কিনা। আমি আসলে আমি রবিদি আপনাকে সাক্ষী রেখেই বলছি, আমাদের যারা এসএম গেস্ট রয়েছেন তাদের সকলকেই বলছি, এই বিষয়টা নিয়ে কেনই বা আজকে কথা বলতে বসলাম, যে এটা আসলে এই গ্যাসের আকাল বা গ্যাসের সংকট, জ্বালানির সংকটে মানুষ ভুগছে, এটা নিয়ে কেনই বা কথা বলতে বসলাম। তার পিছনে রয়েছে নিজের মন কি বাত কোথায় গেল এখন? তার পিছনে রয়েছে মন কি বাত তো মাসের শেষ রোববারে বলবেন, কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বলি এক মিনিট রবিদা এক মিনিট অনেকটা দূরে রয়েছেন, একটুখানি শুনতে অসুবিধা হবে আপনার, কিন্তু আমি একটু শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্য সভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপনার দলের রবিদি আপনার দলের বিজেপির রাজ্য সভাপতি কি বলছেন আমরা একটুখানি শোনাবো, আমাদের দর্শকদেরও শোনাবো, আমাদের গেস্টদেরও, আমাদের অতিথিদেরও শোনাবো, আমাদের এস্টিমড গেস্ট প্যানেলকেও শোনাবো যে ঠিক কি বলেছেন আজকে শ্রমিক ভট্টাচার্য সংসদ ভবনের বাইরে যেখানে বিরোধীরা বিক্ষোভ করছেন, সেই বিরোধী বিক্ষোভ সম্পর্কে তিনি ঠিক কি বলেছেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য একবার শোনাবো। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এখন জানে তৃণমূল কংগ্রেস কি করছে, তাদের এসওপি কি। দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে তারা সিলিন্ডার জোর করে তুলে নিচ্ছে, নিয়ে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। কোন পরিস্থিতিতে সিলিন্ডার একটু কম পাওয়া যাচ্ছে সেটা দেশের মানুষ জানেন, বোঝেন, এবং পশ্চিমবঙ্গ রাজ্যবাসীও বোঝেন। তবে তৃণমূলের এই প্রচেষ্টা অনবদ্য, আর বিরোধীদের তো অন্য কোনো কাজকর্ম নেই, বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানো, বারবার ইমপিচমেন্ট মোশন আনা, আর আলোচনা চলাকালীন পালিয়ে যাওয়া, চলবে এগুলো। শ্রমিক ভট্টাচার্য বলছেন নন ইস্যুকে ইস্যু বানানো, অর্থাৎ জ্বালানির সংকট, যে জ্বালানির সংকট নিয়ে গতকাল আমি নিশ্চিত যে রবিদিও জানেন, শ্রমিকদাও নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক বৈঠক করেছেন পেট্রোলিয়াম মন্ত্রকের যিনি যুগ্ম সচিব সেই সুজাতা শর্মা, তিনি বৈঠক করে জানিয়েছেন এটি একটি বৈষয়িক সমস্যা, এবং সেই বৈষয়িক সমস্যা অর্থাৎ বাণিজ্যিক সমস্যা, এবং সেই বাণিজ্যিক সমস্যাটিকে মেটাতে হবে, মেটানোর জন্য মেজার্স নেওয়া হচ্ছে। সুতরাং এটা যে সমস্যা সেটা তিনি স্বীকার করেছেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব তিনি তার সাংবাদিক বৈঠকে স্বীকার করেছেন। আমি শুনে নেব, বলুন। অন্যের মুখের ঝাল খেতে যাব কেন? কোথাকার পেট্রোলিয়াম সেক্রেটারি, কোথাকার কি, কেন উনি নিজে কেন আশ্বস্ত করবেন না যে এরকম সমস্যায় আমরা এই ধরনের সমাধান দেব? এই সময় তো প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। উনি তো দেশের মানুষকে বলবেন যে আমি এই আপনাদের এতখানি ওয়েটিং পিরিয়ডের মধ্যেই গ্যাসের সিলিন্ডার আসবে, বা এইটা হবে, এটা করব, ওটা করব না। উনি নিজে কেন সাংবাদিক সম্মেলন করে জানাবেন না দেশের মানুষকে? প্রত্যেকটা মানুষ প্যানিকে থাকবে, আর রাজনীতি করলেই, কথা বললেই, এটা নিয়ে কোনো মন্তব্য করলে পরে মনে হবে নন ইস্যুকে ইস্যু, আর বিরোধীদের কোনো কাজ নেই। ইমপিচমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, সারা দেশের মানুষকে উত্তাল করে দিয়ে ভুলভালভাবে দেশের মানুষের ভোটাধিকার ভোটের আগে কেড়ে নিয়ে একটা দল, বিজেপি দলের বশংবদ্ধ হয়ে চলা একজন আমলার ইমপিচমেন্ট পার্লামেন্টে চাইবে না বিরোধীরা। রবি আমি আসছি, আমি তার আগে একবার সুজিত পাটোয়ারির কাছে যাব। হ্যাঁ, অধ্যাপক পাটোয়ারি। হ্যাঁ, নমস্কার। একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে গ্যাস বুকিং করি আমার ফোন দিয়ে, 2:25 আমি বুকিং নাম্বারে ফোন করলাম, বন্ধ। আমি জানি না, মিসড কল হচ্ছে না, কোনো রিসিভ, পরিষ্কার অফ হয়ে গেছে।
আমি ডিস্ট্রিবিউটারকে জিজ্ঞেস করলাম, আমার ডিস্ট্রিবিউটারকে আমি জিজ্ঞেস করলাম জয়নগর ইন্ডিয়ানকে, বলছে হ্যাঁ ওটা অফ করা আছে। তাহলে বলছেন কি করে? আমি যিনি বিজেপির নেত্রী তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনি বলুন, আমি কিন্তু ফোন কলটা দেখাতে পারি, আমি কলটা দেখাতে পারি। এবং সেখানে বলা, আমি যখন আমার ডিস্ট্রিবিউটারকে ফোন করলাম যে ম্যাটারটা কী, কেন আমি বুকিং করতে পারবো না, আমি তো গিয়ে লাইন দিয়ে বুকিং করবো না, আমার ফোন আছে যেহেতু, এবং সেটা সবাই করে, আমিও তাই করতে চেয়েছি। কিন্তু আজকে আমার বুকিং হওয়া তো দূরের কথা, ফোনটাই অফ, এবং বলছে এটা গভর্নমেন্ট অফ করে দেওয়া। আপনি ফোনের সুবিধাটা পান সুজিতদা, কিন্তু অনেকেই এরকমটা আছেন যারা লাইন দিতে হচ্ছে, এবং সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদেরও দেখিয়েছি। খুব প্যাথেটিক। আমার বক্তব্য আজকে দুপক্ষকেই, যেমন তৃণমূল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে যে গভর্নমেন্ট তিনিও স্বচ্ছ নন, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্বচ্ছ নন, তেমন কেন্দ্র। ম্যাডাম, আপনার কথা বলার সময় আমি কথা বলিনি, দয়া করে। এটা আনইন্টারাপ্টেড, এটা ক্রস ফায়ার, কথা বলতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমি নেব, উত্তরটা নেব। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেমন স্বচ্ছতা নেই, তেমন মোদির ক্ষেত্রেও একই ব্যাপার। এই যে 20 ডেজ, আমি বারবার বলছি 20 ডেজ, কেন এই 20 ডেজ কোথায় গেল, এবং 20 ডেজ যে সঞ্চয় ছিল সেটা গেল কোথায়? তাহলে কালোবাজারি হয়ে গেছে। আমার বারবার একই প্রশ্ন জানছে, এবং আমরা তো চাই যে ভারতবর্ষের পবিত্র পার্লামেন্ট দাঁড়িয়ে হয় প্রধানমন্ত্রী বলবেন, নাহলে বিদেশমন্ত্রী বলবেন, নাহলে পেট্রোলিয়াম মন্ত্রী বলবেন। আজকে পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, আমি সেই কথা বলে আসি। এর আগে প্রধানমন্ত্রী কেন বললেন? পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আজকে বলেছেন কোথাও কোনো সমস্যা নেই, ভারতবর্ষের কোথাও কোনো সমস্যা নেই, সবকিছু মজুদ আছে। এটা মিসলিড করা হচ্ছে, আমি তো প্রমাণ দিলাম। আচ্ছা কিনা আমি তো ফোনটা প্রমাণ দিলাম। তাহলে এই মিসলিডটা করা, ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো মন্ত্রী, কোনো সাংসদের কোনো অধিকার নেই ভারতবর্ষের মানুষকে মিসলিড করা। মিসলিড করা মানে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করা, এবং মিসলিড করা মানে ভারতবর্ষের মানুষ। আমি দুটো অ্যালিগেশন পেয়েছি, দুটো অভিযোগ পেয়েছি। একটা হচ্ছে ঠিকঠাক মতন ভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না, সেটা বসুন্ধরা তার উত্তর দেবেন, কিন্তু তার আগে রুবি মণ্ডলের কাছে আমি যাব। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কেন এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো রকম বিবৃতি দিলেন না? বিরোধীদের তরফ থেকে কিন্তু এই দাবিটা বারংবার উঠেছে। প্রধানমন্ত্রী দেবেন কি দেবেন না, আমি জানি না, কিন্তু আদতে এই যে মজুদ আছে বলে দাবি করা হচ্ছে, আজকে হরদীপ সিং পুরী যে দাবিটা করলেন, সেটা কি সত্যি? তাহলে মানুষ এতটা ভুগছে কেন? প্রশ্ন রুবি মণ্ডল। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষকে একটা সমস্যায় ফেলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক একটা দক্ষতাই বলতে পারেন আপনি। কারণ পশ্চিমবঙ্গে এই ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে যে এখন যে সাপ্লাই মানে বলছেন যে সমস্যাটা বিপদে ফেলছেন, তার বিরুদ্ধে ইনফরমেশন দিয়ে দেশের মানুষকে ঠিক ইনফরমেশন দিয়ে আপনারা লড়ুন না। দেখি আমি কত ক্ষমতা। এক মিনিট বসুন্ধরা, আসছে যেখানে কেন্দ্র থেকে বারবার করে বলছে সমস্ত কিছু 2.5 দিনের মধ্যে কমপ্লিট হবে। আপনার বাপ হতে পারে, আমাদের না। আমরা সঠিক খবরটা জানতে চাই। বসুন্ধরা, আমি বক্তব্যটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্য 16 তারিখে উনি রাস্তায় নামবে বলে সাধারণ মানুষকে আজকে সমস্যায় ফেলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র উনি 16 তারিখে রাস্তায় নামবে, আপনাদের রাজনীতি করতে বারণটা করেছে কে? ঠিক ইনফরমেশনটা দিন। আপনাদের রাজনীতি করতে, পাল্টা রাজনীতি করতে কেউ বারণ করেছে? হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। এই রাজ্য সরকারের জন্য সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী 1 মাসের জন্য পুরো সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস ফ্রিতে দিচ্ছে। বিজেপি শাসিত কিছু রাজ্যে আছে 450 টাকা করে গ্যাস দিচ্ছে। এই রাজ্য সরকার কেন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন ফ্রিতে গ্যাস দেওয়ার কথা ভাবেনি? এই বলুন, রাজনীতি করতে না, যেই সমস্যা নেই সেটাকে জোর করে ক্রিয়েট করতে। কিন্তু সমস্যাটা কি রবিদি শুধুমাত্র বাংলার? সমস্যাটা কিন্তু গোটা দেশের। গোটা দেশেই কিন্তু 60 টাকা করে বেড়েছে, গোটা দেশেই 114 টাকা 50 পয়সা বেড়েছে। গোটা দেশের মানুষ এই মুহূর্তে গ্যাস পাবেন কি পাবেন না তার চিন্তায় ভুগছেন এই মুহূর্তে। প্যানিক, সাইকোলজিক্যাল লেভেলে তো একটা ভরসা দিতে হবে। সেটা কেন্দ্রীয় সরকার থেকে দেবে না তো কে দেবে? দেশের প্রধানমন্ত্রী সোলার পাওয়ারের মতো সিস্টেম, যেখানে আমরা সৌর শক্তিতে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে রান্না থেকে শুরু করে তুমি কি পথ হারিয়েছো? আমি বসুন্ধরার কাছ থেকে উত্তরটা নেব। রুবিদি, বুঝতে পেরেছি। আপনি বলছেন যে অচিরাচরিত শক্তির উৎস ব্যবহার করতে, আর মানে যেগুলো কনভেনশনাল পাওয়ার সেটার থেকে বেরিয়ে এসে, অর্থাৎ গ্যাস ট্যাস ইত্যাদি। যদি এমন হয় তাহলে আদানি আম্বানি কি করে খাবে? হ্যাঁ,
যদি সত্যি আরে দেশের সেটা মানুষ তাদের চিন্তা। অচিরাচিত দেশের মানুষ শক্তি কি খাবে থেকে সেটাই বোধহয় বলছে। বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, তাহলে আদানি আম্বানি কি খাবে? আমাদের দেশের জ্বালানি পুড়িয়ে অন্য দেশে যখন বিদ্যুৎ বেচে দিচ্ছে, তাহলে তাদেরকে রক্ষা করার জন্য চৌকিদার কি করবেন? তৃণমূল যদি না থাকে বুঝে তৃণমূল কথা বলুন। চুরি করবে, তৃণমূল যদি না হয় তাহলে বালি চুরি হবে না, তৃণমূল যদি না থাকে দুর্নীতি হবে না, তৃণমূল যদি না থাকে শিক্ষা চুরি করতে পারবে না, তৃণমূল যদি না থাকে মানুষ ভালো থাকবে। বেশ বেশ বেশ, আপনি আমরা একটু স্বীকার গ্যাসের দিকে মানে এই মুহূর্তে জ্বালানির দিকে একটুখানি ফোকাস করি। জ্বালানির দিকে ফোকাস করলে বেশ কিছু প্রশ্ন উঠবে। হ্যাঁ অবশ্যই সুজিত পাটোয়ারির কথা শুনবো অবশ্যই, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, সেই বিরতির ওপরে আমরা ফিরে আসবো। সত্যি সত্যি রাজনৈতিক চাপান উত্তরেই কিন্তু পর্যবসিত হয়েছে এই গ্যাসের সমস্যা, যেটা আদতে দেশের সমস্যা। শুধুমাত্র যদি বাংলার সমস্যা হতো তাহলে বাংলায় পেট্রোলিয়াম মন্ত্রকের কোনো আধিকারিক হয়তো বক্তব্য রাখতেন, কিন্তু এটা গোটা দেশের জন্য এই বক্তব্যটা গতকাল রাত্রেই রেখে ফেলেছেন। সেটা সম্পর্কে একটুখানি ওয়াকিবহাল হলে বোধহয় এই অসুবিধাটা হতো না, যে সত্যি সত্যি এই সমস্যাটা কত বড় আকার ধারণ করতে চলেছে গোটা ভারত জুড়ে। একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি বঙ্গযুদ্ধ নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর বঙ্গযুদ্ধ 2026 নিয়ে। আর এই বঙ্গযুদ্ধ 2026-এ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে এই যে জ্বালানির সংকট তৈরি হয়েছে, মানুষ যাতে ভুগছে, এই মুহূর্তে রান্নার গ্যাসের দাম বেড়েছে, কিন্তু সেই 60 টাকাটা হয়তো খুব একটা গায়ে লাগতো না, বা 114 টাকা 50 পয়সাটা খুব একটা গায়ে লাগতো না, কিন্তু এই গ্যাস যদি না পাওয়া যায় তাহলে যে বিশাল সমস্যাটা তৈরি হবে, সেটা শুধুমাত্র যে বাড়িতে বাড়িতে হেঁসেলে আগুন লাগবে তেমনটাই নয়, রান্নাঘরে রান্না হবে না তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে একটা রেস্তোরাঁ শিল্পের মতন বিশাল বড় শিল্পের চেন, সেই শিল্পের চেনটাই বন্ধ হতে বসবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাঁরা ভুগবেন। সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে ছবিগুলো আমাদের সামনে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে দীঘার জগন্নাথ ধাম মন্দিরে সেখানে 1000 জনের ভোগ তৈরি হতো, সেখানে 700 জনের ভোগ তৈরি হচ্ছে এই মুহূর্তে। বিভিন্ন মন্দিরগুলোতে ঠিক এই একই রকম ছবি, বিভিন্ন জায়গায় হাসপাতালে কিংবা মিড ডে মিলে যাতে প্রভাব না পড়ে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বৈঠক করেছেন, আজকেও বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পর সেরকমটাই সেই দিকে নির্দেশ দিয়েছেন নজর রাখবার জন্য, এবং যাতে এসেনশিয়াল সার্ভিসগুলো সেখানে যাতে কোনো রকম প্রভাব না পড়ে এই গ্যাসের মূল্য বৃদ্ধির কিংবা আকালের, সেদিকে নজর রাখা হচ্ছে। রাজ্য সরকারের তরফে এইটুকুই করবার, কিন্তু কেন্দ্রীয় সরকার ঠিক কী করতে পারে, কারণ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তো কেন্দ্রীয় সরকার। এটা নিয়েই আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং সেই সঙ্গে রয়েছেন কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুজিত পাটোয়ারি। আমরা আবার এই বিষয়টাতে আমাদের অতিথিদের কাছে যাব। আমি সুজিত পাটোয়ারির সুজিতদার বক্তব্যটা শুনতে পারিনি, আমি সেটাই শুনবো আগে। বক্তব্য খুব ক্লিয়ার যে পার্লামেন্টে দাঁড়িয়ে, ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার বলুন যে বর্তমান পরিস্থিতিটা কী, এবং গণমাধ্যমে সেটা প্রচার করা হোক এবং মানুষকে আশ্বস্ত করা হোক যে না, ক্রাইসিসটা নয়। কিন্তু প্রধানমন্ত্রীকেই কেন চাইছেন? মানে হ্যাঁ, প্রধানমন্ত্রীকেই বলতে হবে কেন? প্রধানমন্ত্রী বলতে হবে এই কারণে, ভারতবর্ষের মানুষ আশ্বস্ত হবে কাজ দ্বারা, তাহলে বিদেশ মন্ত্রী, না হলে আপনার পেট্রোলিয়াম মন্ত্রী, মুখ তো খুলতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রী তো বলেছেন, সে অনেক পরে, টুলেট আমরা মনে করি এটা টুলেট, এবং অনেক আগে বলা উচিত ছিল। গণমাধ্যমগুলোতে যত গণমাধ্যম আছে, মোবাইল থেকে শুরু করে এভরিথিং, সেখানে বলা উচিত ছিল, কিন্তু বলা হলো না। এখানেই তো একটা ব্যাকআপ। এই যে আমাদের যে এখান থেকে গ্যাস পাওয়া যায়, আজকে বৈদেশিক নীতি কতটুকু স্ট্রং আছে, ছবিটা সেখানে আমাদের দেশ অনেক এগিয়ে আছে, স্বীকার করবেন না। মোদিজি বলবেন না? না, পেট্রোলিয়াম মন্ত্রী চিনিয়েছেন এইভাবে যে সমস্ত ব্যাপারে আমি উনি শেষ আছেন কথা, কথা আমি শেষ বলতে। কথা। তাহলে আসল যেখানে আমাদের সেটাই দাবি যে প্রধানমন্ত্রী কেন নয়। এক্ষেত্রে আরো একটা যুক্তিও হতে পারে, সেটা হচ্ছে করোনার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, নোটবন্দি হলো যখন, সেই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন। এই ক্ষেত্রে কেন নন, এরকম একটা দাবি উঠছে বিরোধীদের তরফ থেকে। এখন নয় কেন? পেট্রোল পাম্পে কার ছবি দেখি আমরা? পেট্রোলিয়াম মন্ত্রীর ছবি দেখি কি?
দেখি না তো। তার থেকেও বড় কথা তাহলে প্রধান প্রধানমন্ত্রী এটা 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 ন্যাশনাল ক্রাইসিস, এটা ন্যাশনাল ক্রাইসিস। এখন প্রাইম মিনিস্টারকে বলা উচিত। বিদেশ মন্ত্রীর ছবি আমরা কত দেখি, বিভিন্ন নেতাকে জড়িয়ে ধরার ছবি কত দেখি। ক্রাইসিসটা কি দেখতে হবে? প্রধানমন্ত্রীটা আমি দেখি, বসুন্ধরার কথা বলছি। প্রধানমন্ত্রীটা তো দেখি তো। তাহলে এখন এট দ্য টাইম অফ ক্রাইসিস কেন পেট্রোলিয়াম বিদেশ মন্ত্রীর কাজ করবে সেই বেলা কেন রুবিদি আসছি 1 মিনিট। হ্যাঁ, কেন প্রধানমন্ত্রী কথা বলবেন না? আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে চলে যাচ্ছি রুবিদি। নেতানিয়াহুকে জড়িয়ে ধরছে, বেশ, আমি এই প্রশ্নটা যিনি যুদ্ধ অপরাধী 124টা দেশের কাছে। বেশ, আমি এই প্রশ্নটা নিয়ে চলে যাচ্ছি রুবি মণ্ডলের কাছে। রুবিদি, কেন প্রধানমন্ত্রী নন? বিরোধীদের তরফ থেকে এরকম একটা দাবি আসছে যে এটা যখন এই ক্রাইসিসটা যখন হচ্ছে তখন কেন পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব অথবা সংসদে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে হরদীপ সিং পুরী যিনি পেট্রোলিয়াম মন্ত্রী তিনি বলছেন, কিন্তু জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিছু এখনো পর্যন্ত বলেননি। দেখুন, যে ডিপার্টমেন্টে আছে যার যেটা দায়িত্ব সে তো সেটাই করবে, এবং দেশ তো সেভাবেই চলবে না। সব বিষয় তো প্রধানমন্ত্রী সব বিষয় কেন কথা পেট্রোল পাম্পে বলবে? কার ছবি? নোটবন্দি পেট্রোল পাম্পে কার ছবি? অর্থমন্ত্রী বলেন ভ্যাকসিনে কার ছবি? ম্যাডাম, পেট্রোল পাম্পে কার ছবি? ভ্যাকসিনের মধ্যে কার ছবি? কোভিডের সময় কথা বলার সময় কে কথা বলেছে? তাহলে প্রধানমন্ত্রী কেন বলবেন না এই সময়? প্রধানমন্ত্রীর সময় আমরা দেখতে পেলাম যে হরমুজ প্রণালী থেকে কোন রাষ্ট্রের একটাও জাহাজ ফেরত আসেনি, সেটা ভারতবর্ষে ফেরত এসেছে মুম্বাইতে। এটা আমরা দেখেছি, এটা ভারতবর্ষের জন্য সাকসেস, এটা স্বীকার করুন। ও অন্য দেশ যদি সাকসেসফুল হয় তাহলে ভালো। এমন লেভেলে নিয়ে যাবেন না হরমুজ প্রণালী থেকে যদি অন্য দেশের জন্য, যে দেশ জ্বালানির জন্য অ্যাফেক্টেড, ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য সে দেশে যদি জ্বালানি না পৌঁছে তাহলে সেটা ভালো। নিতে দিচ্ছেন না কেন? মমতা ব্যানার্জি সেটাই তো মানুষকে বলতে হবে। ধরুন হরমুজ ইরান প্রণালী আটকে দিয়ে দিয়েছে। দুটি জাহাজ, না, না, সেটা দুটি দুটো ভারতীয় অনেক পরে, অনেক জাহাজকে পরে। অনুমতি দেওয়া অনেক হবে। হবে, অনুমতি দেওয়া হবে। অনুমতি দেওয়া আছে, অনুমতি দেওয়া মানেই তো অনুমতি কেন দেবে? ভারতবর্ষী পরাধীন অনুমতি দিতে হবে না? না, ভারতবর্ষী তাহলে মেনে দেওয়া ভারতবর্ষ পরাধীন, তা তো মানতে পারবো না আমরা। না, ভারতবর্ষ কি বলবেন রুবিদি, কি বলবেন? ভারতবর্ষ সার্বভৌমত্ব নেই বলে দিক, তাহলে সভরেন্টি নেই। তাহলে অন্যের অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে। যা মানেই তো সভরেন্টি। অন্যের অনুমতির জন্য কেন অপেক্ষা করতে আমার হচ্ছে দেশ কেন অন্যের অনুমতির উপর নির্ভর করবে? অনুমতি দেওয়া মানেই সভরেন্টির উপর আঘাত আনা, চরম ভাবে আঘাত আনা। ও রাষ্ট্রবিজ্ঞান ছাত্রীরা পরিষ্কার করে আরে যুদ্ধটা তো ওইখানেই হচ্ছে। তো হরমুজ প্রণালী আটকে দেবে না ইরান যুদ্ধ প্রতিহত করতে যুদ্ধকে? ইরানকে না সমর্থন করে ইন্ডিয়া সবথেকে বড় ভুল করেছে, এবং আমেরিকার মতো জায়গায় আমেরিকাকে সমর্থন, আমেরিকা ওটা বিদেশ নীতির প্রসঙ্গে চলে যাচ্ছে। আমি একটু জানতে চাইবো বিদেশ নীতি জড়িয়ে, একদম যুদ্ধের সঙ্গে বিদেশ নীতি গোটা জড়িয়ে। পুরো বিষয়টাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তার সাথে বিদেশ নীতি, তার সাথে রাজনীতি, সবটাই জড়িয়ে। আপনি কাউকে বাদ দিতে পারছেন না। আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে মানে ভেতরের কূটনীতি, রাজনীতি, ভেতরের রাজনীতি সবটা জড়িয়ে। আমি রুবি বলতে হবে মণ্ডলের না। কাছে জানতে চাইবো, রুবিদির কাছে জানতে শুধু চাইবো, বিদেশ সেটা মন্ত্রী হচ্ছে নয়। এক মিনিট সুজিতদা, সেটা হচ্ছে যে একদম পার্টিকুলার প্রশ্ন আর পার্টিকুলার উত্তর একদম পরিষ্কার জানতে চাইছি। সেটা হচ্ছে যে অন্য দেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে ভারতকে, অনুমতি পাওয়ার পর সেটাকে আমরা জয় বলে মেনে নিচ্ছি, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে জ্বালানি সংকটে। এটা কি জয়? এটা কি জয় নাকি সাধারণ মানুষকে এটা বোঝাচ্ছেন না আপনারা? আমি আবারও বলছি, এটা সম্পূর্ণভাবে এরা গিমিক করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে থেকে শুরু করে অনেক জায়গায় কংগ্রেস উত্তরটা শুনি। হ্যাঁ বলুন। সংকট নেই জ্বালানি, কোন রকম সংকট নেই। আর যেটাকে আপনি বলছেন না জয়, কোন রাষ্ট্রের একটা জাহাজও ফেরত আসেনি, ভারতবর্ষের জাহাজ ফেরত এসছে ওই সিচুয়েশন থেকে। এটা ভারতবর্ষের জয় নয়, এটা ভারতবর্ষের প্রতিটি মানুষের জয়। তাহলে বলবো যে রাষ্ট্রবিজ্ঞানটা দুজনের কাছ থেকে আমি রুবিদির পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আমি দুজনের কাছ থেকে, আমাদের দুই গেস্ট রয়েছেন তাদের কাছ থেকে, দুই অতিথির কাছ থেকে জানতে চাই। আমি সুজিত পাটোয়ারি বলি। এটা জয় বলছেন, এটা জয় নয়, মানে এটা জয় বলেই বলছেন। রুবিদি বলছেন এটা জয়, সুজিত পাটোয়ারি কি বলছেন? না, অনুমতির প্রশ্ন উঠবে কেন? ভারতবর্ষের সংবিধানে সভরেন্টির যে ডেফিনেশন, যে ফিচার সাইলেন্সার আছে, সেখানে এই অনুমতি দেওয়া মানে সভরেন্টিকে আঘাত করা। ভারতবর্ষ সার্বভৌমত্ব, ওটা তো ইরানের ডিফেন্স। না, ইরান তো নিশ্চয়ই ডিফেন্স, কিন্তু আমরা আমেরিকা ইরানের ডিফেন্স নিশ্চয়ই তার জন্যই তো ভুল হয়েছে যে ইরানকে সমর্থন করা ইন্ডিয়ার ফার্স্ট উচিত ছিল। ইরান আমাদের
প্রথম থেকে বন্ধু, আমি প্রথমেই বলি। রুবিদি, আপনার কাছে সেই আসছি। জায়গাটাই তো ক্ষতি হয়ে গেছে। রুবিদি, আপনার কাছে আসছি। আমেরিকার কাছে মাথা নত করে দিতে হয়েছে, নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য জায়গা চলে গেছে ভারতবর্ষ। কি ভারতবর্ষে বসুন্ধরা। 150 করে দিয়েছে। কবে খোমেনি বন্ধু, কবে আয়াতুল্লাহ খোমেনি বন্ধু, কবে ওরা একটা মৌলবাদী গোষ্ঠী, মৌলবাদী সরকার, তারা আবার ভারতবর্ষের বন্ধু কবে? না, ইরান প্রথম থেকেই বন্ধু ছিল, এটা বললে হবে না। ইরান খোমেনির ইরান কি বন্ধু? নো, কিন্তু ইরান প্রথম থেকেই বন্ধু, ইরান এবং রাশিয়া প্রথম থেকে ইন্ডিয়ার বন্ধু। তাহলে ইতিহাস ভুল হয়ে যাবে, রাষ্ট্রবিজ্ঞান ভুল হবে। ইরানের সঙ্গে তেলের যে সম্পর্ক, পেট্রোলিয়ামের যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভালো, বন্ধুত্ব সম্পর্ক, সুন্দর, মানে বন্ধুত্ব তাতে সম্পর্ক, ভুল হবে। তাতে যথেষ্ট লুব্রিকেন্টস ছিল, হ্যাঁ। কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু বেশ খানিকটা একদম নেই সমস্যার মধ্যে। আমি একদম নেই। বসুন্ধরার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেননি, এটা বিরোধীদের তরফে, বিরোধীদের বক্তব্য আমি বলে দিই, এক এক করে বলে দিই, বিরোধীদের তরফ থেকে এরকমটাই দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত সেটা হচ্ছে ইরানের হরমুজ প্রণালী দিয়ে 2টি জাহাজ অনুমতি পেয়েছে, সেটাকে কোনোভাবেই ভারতের জয় বলে মানতে চাইছেন না আপনারা, অর্থাৎ বিরোধীরা কেউই মানতে চাইছেন না। এই জায়গাটা থেকে আমি আপনার বক্তব্য জানতে চাইছি বসুন্ধরা। না, ওখান থেকে যে 2টি ভারতবর্ষের জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে, সেটা না করে অন্যদেরও জাহাজ ছেড়ে দেওয়া হতে পারে। এখন এই মানে গণমাধ্যম তো বিজেপির কে না, তারা বলছে এটা একটা সাকসেসফুল ডিপ্লোমেসির জয় হয়েছে, মানে একটা ডিপ্লোমেসির জয় হয়েছে বলে ওরা প্রচার করতে চাইছে। অন্য দেশেরও জাহাজ ওখান থেকে ছেড়ে দিতে পারে, অনেক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে বলে খবর পাওয়া যাচ্ছে। তো শুধুমাত্র ভারতবর্ষেরই 2খানা জাহাজকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাপারটা তা নাও হতে পারে, অন্য জাহাজও ছাড়া পেয়েছে, কারণ ওইখান থেকে প্রায় 8 থেকে 10টি দেশ ওই রাস্তা ধরে তাদের সেই সমস্ত দেশে জ্বালানি পৌঁছয়, জ্বালানি ভর্তি জাহাজগুলি সেই রাস্তা ধরে পৌঁছয়। হ্যাঁ, তো সেখানে ওই প্রণালী বন্ধ করে যে দেশ যুদ্ধে সরাসরি লিপ্ত নয়, তো তাদের শুধু শত্রু করতে যাবে কেন ইরান? সুতরাং শুধুমাত্র ভারতবর্ষের জাহাজকে ছেড়েছে, এটা কোনো ভাবার কোনো কারণ নেই, অন্য জাহাজকেও ছেড়ে দিতে পারে। এটা একটা বিরাট ডিপ্লোমেসি, সাকসেসফুল ডিপ্লোমেসি হয়েছে বলে আমি মানি না। বিরাট বড় কিছু ইস্যু নয়, না, কোনো এমন কিছু বড় কিছু ইস্যু না। দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি যদি সৎ উদ্দেশ্য থাকে, দেশের মানুষের কাছে আমি গুজবের বিরুদ্ধে দাঁড়াবো, কিছুতেই গুজবের চোটে কালোবাজারি হতে দেব না, কিছুতেই ভারতবর্ষের মানুষকে একটা ঝামেলার মধ্যে পড়তে দেব না, বা বিরোধীরা যে রাজনীতি করছে সেটা আমি আটকাবো, তাহলে গণমাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যে মানুষটি অনেক বেশি পপুলার, সেই মানুষের মুখ থেকে বলাতে হবে, আশ্বাস দেওয়াতে হবে। আমরা এত ছবি দেখি প্রধানমন্ত্রীর, কি উজালা গ্যাস নিয়ে ছবি, তেল নিয়ে ছবি, এই নিয়ে ছবি, তাই নিয়ে ছবি, ওষুধ নিয়ে ছবি, কোভিডের সময় ভ্যাকসিনের ছবি। আজকে প্রধানমন্ত্রী বলবেন না যে আপনারা আশ্বস্ত থাকুন যে আপনাদের এই সমস্যার সমাধান হবে না, এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না। ভোটের সময় তো এত ফোনে এই মেসেজে এতে তাতে আরবিআই এর মেসেজ, সেবির মেসেজ, কত কিছু মেসেজ ফোনে এসে পৌঁছায়। তা প্রধানমন্ত্রী যদি সত্যি সেরকম কিছু আশ্বাস দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের যদি সত্যি সেই কনফিডেন্স থেকে থাকে, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে কি আমাদের কাছে একটা ইনফরমেশন আসবে না যে ভয় পাবেন না? আমি ঠিক এই জায়গাটা থেকে আমি রবি মণ্ডলের কাছে যাব। সেটা হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে, একেবারে একজন সাধারণ নাগরিক, ভারতবর্ষের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী কোনো দলের নন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ প্রশাসনিক পদ এই রাষ্ট্রে। তিনি মানুষকে আশ্বস্ত করেন যখন সংকটকাল উপস্থিত হয়, আর সেই সংকটকাল কোভিডের সময় হতে পারে, কিংবা নোটবন্দি হতে পারে, বা যে কোনো রকম সমস্যায়। তো এক্ষেত্রেও যখন একটা সংকটকাল, তখন প্রধানমন্ত্রী কি বলবেন না কিছু? কি মনে করছেন একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে? আমি উত্তরটা একটু জেনে নিই। একটু উত্তরটা জেনে সংকটময় পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানে এই যেটাকে সংকট কংগ্রেস এবং তৃণমূল করার চেষ্টা করছে, এটা কোনো সংকট না। কারণ আমাদের এখান থেকে কেন্দ্র থেকে পরিষ্কার ভাবে জানানো হচ্ছে আমাদের পর্যাপ্ত কোনো চিন্তা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতেই আমরা এরকম দেখছি, কালো অধ্যায় প্রতিদিন আমরা দেখতে পাই। বিশ্বাস করুন, এখানে মানুষদের গ্যাস দিচ্ছে না মুখ্যমন্ত্রী, সেখানে সমস্যা করছে, সার্ভার ডাউন করাচ্ছে এই রাজ্য থেকে। একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমরা জানি রাজ্য কেন্দ্র উভয় মিলে সমস্যার সমাধান করতে হয়, কিন্তু এই রাজ্য শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করবে বলে আজকে সাধারণ মানুষকে সংকটে ফেলছে। এটাকে বলে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় 16 তারিখে রাস্তায় নামে রাজ্যের বিরুদ্ধে লড়ুন না, দেখে গ্যাস দিচ্ছে না, এটা
হচ্ছে রাজনীতি। মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় রবিদি এই মমতা ছবিটা বন্দ্যোপাধ্যায় ধরুন আপনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা রবিদি আপনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আপনার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ এবং সেই রাজ্যেরই আপনি স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই রাজ্যেই বসবাস করছেন। এই রাজ্যের যে রাজনৈতিক ছবিটা, সেই চলচ্চিত্র যেমনই হোক না কেন, এই রাজ্যটাকে আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু এই রাজ্যে থেকে এই রাজ্যের বাংলাতেই এই ধরনের সমস্যাগুলো হয় বা বাংলাতেই সবচাইতে বেশি এই সংকট দেখানো হচ্ছে, এটা খারাপ লাগে না আপনার বলতে? না, আমাদের তো ভীষণ খারাপ লাগে। মুখ্য যদি মুখ্য জায়গায় বসে, ঠিক আছে, মূর্খ যদি মুখ্য জায়গায় বসে, এরকম আমরা প্রতিনিয়ত দেখবো। আমরা প্যান্ডামিক সিচুয়েশনেও দেখেছি কিভাবে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করেছে। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে দেখেছি কিভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঠিক একই রকম ভাবে আমি আপনাকে একটা হাইপোথিসিস বলছি। ঠিক একই রকম ভাবে বিহারেও যদি ঠিক এই রকম ভাবে গ্যাসের সংকট হচ্ছেও, সেখানে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে কিংবা বিজেপি শাসিত অন্য যে কোনো রাজ্য, ডাবল ইঞ্জিন যে রাজ্যগুলো, সেখানেও যদি গ্যাসের সংকট হয়, সেখানেও আপনি ঠিক এইভাবেই ব্যাখ্যা করবেন তো? রবিদি, শুনতে পাচ্ছেন আমার কথা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রুবি মণ্ডলের সঙ্গে। বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল, তার কাছে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে যদি অন্য রাজ্য থেকেও ঠিক একই রকম ছবিগুলো আপনাকে দেখাই, তাহলে আপনি ঠিক কি উত্তর দেবেন? বসুন্ধরা, একেবারে গণমাধ্যমের ব্যাপার, যখন যেটা দেখতে চাইবে তখন সেটাকে হাইলাইট করার চেষ্টা করবে। আমরা তো শুনতে চাইছি কেন্দ্র আমাদের আশ্বস্ত করুক, এটা জানতে চাইছি, এটা আমাদের বলুক, আমরা যেটা বলছি এটার মধ্যে রাজনীতি কি আছে? একটা অদ্ভুত স্ববিরোধ রয়েছে। গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব বলছেন যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা হচ্ছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে হরদীপ সিং পুরী বলছেন যে কোনো সমস্যাই হয়নি, সব কিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে, পেট্রোল, ডিজেল, গ্যাস সমস্ত কিছুই মজুদ রয়েছে। তাহলে সত্যিটা বলছেন কি? এরিক মারিয়া রেমার্কের একটা গল্প ছিল, ঠিক আছে, সেখানে বলা হতো অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, একদম সুন্দর চলছে, এই শুধু তৃণমূল কংগ্রেসের যত গন্ডগোলের মূল। তো গণমাধ্যম আছে, এতগুলো মিডিয়া কেনা আছে, এত কিছু, মানে গদি মিডিয়া বসে আছে, কেন্দ্রীয় সরকার কি বলে না বলে সেটাকে একেবারে সঙ্গে সঙ্গে তামিল করার জন্য হুকুমটা, সে এখন তারা সত্যি সত্যি একটা মানে কি বলবে, এই যে গুজব, এই যে আতঙ্ক, গ্যাস নিয়ে কি হবে, এই যে আতঙ্ক, বিরাট কিছু কমিউনিটি কিচেন ছিল যেগুলো হুড়ুড় করে বন্ধ হয়ে গেল। অ্যাটলিস্ট এই কমিউনিটি কিচেনগুলোর জন্য তো কিছু বলবে। কতগুলো হস্টেল আছে সাবসিডিতে চলে, কোথা থেকে পাবে সেই গ্যাসগুলো, কিভাবে চলবে, কোনো চিন্তা ভাবনা নেই। কত জরুরি আপনি বুঝে দেখুন এই মুহূর্তে সামনে এসে কন্টিনিউয়াস গণমাধ্যমে এই খবরটা পজিটিভ খবরগুলো ছড়ানো, কিন্তু পজিটিভের বদলে ঘটনাটা ছড়ানো। যদি এমন হয় যে মেনু কিছু কম করলে পরে কিছু সুবিধে, ঠিক আছে, যুদ্ধ পরিস্থিতিতে আমার দেশ একটা স্ট্যান্ড নিয়েছে, দেশের প্রত্যেকটা মানুষ তার সঙ্গে থাকবে, একদম বসুন্ধরা একদম শুরুটাই করেছিলেন এটা বলে, সঙ্গে থাকবে, ঠিক আছে, তাহলে সেটা বলতে হবে যে আপনারা শুধুমাত্র ডাল ভাত খেয়ে থাকুন 10 দিন। বসুন্ধরা কিন্তু শুরুই করেছিলেন সেইভাবেই যে এই গোটা বিষয়টায় ভারত যা ভাববে সেই রকম ভাবেই সব ভারতীয় নাগরিকদের সেরকম ভাবেই চলতে হবে, কারণ এটা তো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। রাইট, আমি আসবো সুজিতা আপনার কাছে, কিন্তু তার আগে রুবি মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আমাদের সঙ্গে, আমরা আবার পেয়ে গিয়েছি রুবি মণ্ডলকে। রুবি, যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হচ্ছে অন্য রাজ্যেও কিন্তু এরকম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কয়েক দিনের মধ্যে সেখানেও কিন্তু মানুষ ওই 25 দিনের যে সময়সীমাটা, সেই 25 দিনের সময়সীমাটার ফেরে পড়বেন এবং তারাও কিন্তু এইভাবেই লাইন দেবেন। সেই ছবিটাও আমরা তুলে আনবার চেষ্টা করব অন্য রাজ্যগুলোতে, গোটা ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে সেখানকার মানুষ কিভাবে ভুগছেন, একদম হাতের কাছে যে উদাহরণ রয়েছে সেগুলোই আপনাকে দেখাচ্ছি। কিন্তু সেক্ষেত্রেও কি আপনি এটাই বলবেন যে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ কিংবা বিহার কিংবা রাজস্থান কিংবা মহারাষ্ট্রের সরকার ব্যর্থ হয়েছে, তার জন্য এরকমটা হচ্ছে? মানুষ ভয় করে, প্যানিক করে, মানুষ অনেক তাড়াতাড়ি গ্যাস বুকিং করে ফেলছে, এগুলো সমস্যা করা হচ্ছে, প্যানিক করা হচ্ছে মানুষকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্যানিক করা হচ্ছে মানুষকে, মানে সেই প্যানিকটা কারা করছেন? আমরা করছি, মানে গণমাধ্যম, সংবাদ মাধ্যম, যে কোনো সংকট নেই, কোনো সংকট নেই, সেটা আমরা সংবাদ মাধ্যমে। আমি একটা একদম সোজা সাপটা প্রশ্ন করছি,
রবিদি, সোজা সাপটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গণমাধ্যমে যে বলুন। ছবিটা আমরা দেখাচ্ছি সেটা যা ঘটছে সেটাই তো দেখাচ্ছি। হুম। গণমাধ্যমে আমরা বানিয়ে কোনো ছবি দেখাচ্ছি না। আমি তো সেটাই সংবাদ বলছি। মাধ্যমে যে ছবিটা উঠে আসছে কিছু সেটা কিছু কেন যা- পজিটিভ ছবি হচ্ছে না? কেন্দ্রের হাতে রয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক, আমি বিদেশ বলছি- মন্ত্রক, সবটাই কেন্দ্রের হাতে। বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, অমিত শাহজি এবং সেই সঙ্গে এস জয়শঙ্কর এবং হরদীপ সিং পুরীর একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই, এবং সেই কমিটি এই গোটা বিষয়টার দিকে নজর রাখবে। তেলের সংকট, জ্বালানির সংকট যাতে না হয়। কিন্তু জ্বালানির সংকটটা একেবারেই নন ইস্যু, ওটাকে পাত্তা দেওয়ারই দরকার নেই, এরকমটা কি আর এই মুহূর্তে বলা চলে? ভেবে বলুন। দেখুন, আমি আবারও বলছি, কোন রকম কোনো সংকট নেই, প্যানিক করার চেষ্টা হচ্ছে। আমরা জানি আমাদের যখন ভ্যাকসিন যদি দেওয়া হচ্ছিল সংকট প্রথমে নাই থাকে বলা তাহলে হচ্ছিল যে বিশেষ কমিটি গঠন করা হলো কেন? কোভিড-19 এর ভ্যাকসিন কেউ নেবেন না এই রকম ভাবে ভয় দেখানো হয়েছিল, প্যানিক করা কোভিড হয়েছিল। 19 ভুলে যান, যখন 19-20 নরেন্দ্র সালের মোদীজি কথা নিজে- ভুলে যান, এটা 2026। এই মুহূর্তে গ্যাসের সংকট, সামনে ভোট, এটা একটা বড় ইস্যু হতে পারে নাকি? না, কখনোই নয়, কখনোই নয়, কোনো সংকট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে, 16 তারিখে রাস্তায় নামবে বলে মানুষকে সংকটে ফেলেছে। আর ঠিক সেই কারণেই অমিত শাহ, সেই কারণেই অমিত, সেই কারণে 16 তারিখে অর্থাৎ সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন বলেই এই বিশেষ কমিটি আপনাদের গঠন করা দাদাকে হলো। বেশি বেশি প্যানিক হচ্ছে মনে হচ্ছে এইটাতে 16 তারিখ রাস্তায় নামবেন বলে। কিসের প্যানিক? মমতা 16 তারিখ বন্দ্যোপাধ্যায় রাস্তায় রাস্তাতেই তো মমতা থাকে, নামবেন বলে উনি বেশি কি panic হচ্ছে? প্রশাসনের চেয়ারে বসে আছেন নাকি মুখ্যমন্ত্রীর চেয়ারে? হ্যাঁ? আমার আমার তো মনে হয় রাজ্য সরকারের কিছু চলছেই না, পুরোটাই কোর্টের মাধ্যমে চলে। এই রাজ্য সরকার জানে নাকি প্রশাসন? না, যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে, আসলে দূর সঞ্চারের মাধ্যমে আমার এরকমটাই মনে হয় হ্যাঁ, আমার বসুন্ধরা। মনে হয় যে 16 তারিখে মমতা ব্যানার্জি রাস্তায় নামবেন বলে বেশি প্যানিক হচ্ছে। যদি কেউ রাজনীতির জগতে থেকে থাকেন তাহলে পরে এটা বুঝবেন যে এমন কোনো সিচুয়েশন সৃষ্টি করা উচিত না যেখানে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়েন। মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়লে এই ঝড় সামলানো কিন্তু কারোর পক্ষে সম্ভব না। ঠিক আছে, এইখানে ডিপ্লোমেসিতে অ্যাকচুয়ালি ফেলড। বিদেশে ডিপ্লোমেসি করতে হবে না, দেশের মধ্যে অ্যাকচুয়ালি ফেল, অভ্যন্তরীণই ফেল। এমন কোন ঘটনা যদি কেউ ঘটায় এবং মানে কোনো বিরোধী দল ঘটায় যেখানে মমতা ব্যানার্জিকে রাস্তায় নামতে হবে, সেখানে আপনার প্যানিক হওয়াটাকে আমি একদম ঠিক প্যানিক হওয়ারই মতো। বেশ, আমি আবার শেষাশেষি সেই জায়গায় চলে এসেছি সুজিতদা, পুরো একদম রাউন্ড করে ঘুরে বলুন। হ্যাঁ, বলা বলি বলতে যে প্যানিক কথাটা বলছে, আমার একটা প্রশ্ন, কে ঠিক? সেক্রেটারি ঠিক না মিনিস্টার ঠিক? আমার প্রশ্নটা খুব স্বচ্ছ, খুব স্বচ্ছ। Party net কে question. ঠিক? আইদার অর হতে হবে তো, একই দেয়াল একই সঙ্গে সাদা এবং কালো হতে পারে, সেলফ কন্ট্রাডিকশন। তাহলে কে ঠিক সেটা আগে ঠিক হোক। না, আরো একটা আছে, না, সেক্রেটারি যিনি হয়েছেন, যিনি সেক্রেটারি তিনি আইএস, জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি, কিন্তু হ্যাঁ। আইএস এবং রাষ্ট্রপতি দ্বারা নিয়ে তিনি অ্যাপয়েন্টেড। তাহলে তিনি যে কথা বলবেন রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করছেন। অ্যাজ ওয়েল অ্যাজ ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যে কোনো মিনিস্টার যে কোনো কথা বলা মানে রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করে, ঠিক। অস্বীকার করার উপায় নেই। তাহলে আজকের বলে দিন না, এরা বিজেপি বলুক যে কে ঠিক, আইদার সেক্রেটারি অর মিনিস্টার। সেক্রেটারি বলছে সংকট আছে, কালকের বলেছে, আজকের মিনিস্টার বলছে সংকট নেই। তাহলে আগে এটা ঠিক হোক যে কে মিথ্যে কে সত্যি। তারপর পরের প্রশ্ন, সংকট যদি না থাকে তাহলে আমার এই যে যন্ত্রটি আমার হাতে আছে আমি প্রমাণ দিতে পারি যে বন্ধ করে দেওয়া আছে। কেন কেন বন্ধ করা হলো? কেন আমার বুকিংটা হবে না? কেন রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ? কেন রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে? আর সব থেকে বড় প্রশ্ন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে হবে এই জন্যে, ভারতবর্ষের যেদিন নোটবন্দি হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেদিন অর্থমন্ত্রী বলেননি, অর্থমন্ত্রী বলা উচিত ছিল। অর্থের কোনো ব্যাপার হলে অর্থমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। গভর্নরের বলা উচিত ছিল যে যখন আমি ওইটার না না, আমি legality- অর্থমন্ত্রী বললাম, সবকটি একটা রাজ্যকে নোটের- একসাথে অ্যাড্রেস করছে, সেই একটা- কারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছে। বলতে পারেন। একটা কোনো নোটের protocol আটকায় না। legality, একটা নোটের টেন্ডারিং এর লিগ্যালিটিটাকে যখন আমি ক্যান্সেল করছি তখন গভর্নরও বলতে পারতেন। বলতে রিজার্ভ পারতেন। ব্যাংকের গভর্নর, না না, রিজার্ভ ব্যাংকের রিজার্ভ গভর্নর। গভর্নর রিজার্ভ ব্যাংক বলতে পারতেন, কারণ তার সাইন, হ্যাঁ। তার সাইন আছে। হ্যাঁ, তাই তো। পারতেন, আমার সেই থেকেও প্রশ্ন নেই। তাহলে প্রাইম মিনিস্টার যেহেতু বললেন, কোভিডে যে কথা বারবার উঠে আছে, প্রাইম মিনিস্টার বলছেন আজকের এই জাতীয় সংকট, আরে খাদ্যের সংকট দেখা দেবে। আজকে রেস্তোরাঁ, আপনি বললেন রেস্তোরাঁ সংকট, সবথেকে বড় প্রশ্ন আজকের যে হোস্টেলগুলো চলছে, যে আপনার মিড ডে মিল চলছে, যে আপনার বিভিন্ন রেস্তোরাঁ
চলছে ওনার এবং 24 জগন্নাথ ঘন্টা মন্দির গণমাধ্যমের সামনে বসে থাকা জগন্নাথ উচিত মন্দিরের মতো একটা জায়গা নিজেই তৈরি এটা করেছে একটা বড় সেখানে সড়ো সংকট জাতীয় সংকট হতে চলেছে হ্যাঁ, এবং সেই অবশ্যই। জাতীয় সংকট থেকে যার মুক্তি জন্য পাওয়ার প্রধানমন্ত্রী উপায় বলা অবশ্যই উচিত। খোঁজা হবে। জাতীয় সংকটের জন্য প্রধানমন্ত্রীকে বলা উচিত। কিন্তু বিরোধীদের তরফ থেকে এরকমটাই দাবি উঠছে যে কেন প্রধানমন্ত্রী বলছেন না। আমাদের আজকের বঙ্গযুদ্ধ 2026-এ এটাই বিষয় ছিল যে এটা ইস্যু না নন ইস্যু, এটা Issue তো সাধারণ মানুষের সঙ্গে জড়িত একটি ইস্যু, একটি বিষয়, না, এটা মানুষের পেটের ব্যাপার। একেবারেই তাই। আর সেই কারণেই আমরা রুটি দেখাবে। পুরো দেশটাকে পূর্ণিমার চাঁদ নিয়ে- ঝলসানো রুটি দেখতে চাই না। স্বাধীন ভারতবর্ষে ৭৭ বছর পর পূর্ণিমার চাঁদকে আমরা ঝলসানো রুটি দেখবো, দেখতে চাই না, অবশ্যই নয়। বেশ, এই নোট থেকে বেশ, শেষ করি। বেশ, এটা একটা সপ্তাহে নেভার আগে। এন্ডিং আলোচনা, এটা একটা না শেষ হওয়া আলোচনা, কিন্তু শেষ তো করতেই হবে সময়ের অনুরোধে। আমাদের সঙ্গে ছিলেন বসুন্ধরা গোস্বামী, ছিলেন সুজিত পাটোয়ারি। ধন্যবাদ জানাই আপনাদের। আমাদের সঙ্গে দূর সঞ্চারের মাধ্যমে যুক্ত হয়েছিলেন রুবি মণ্ডল, তাকেও ধন্যবাদ জানাই। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই মুহূর্তে তিনটে মতামত পাওয়া যাচ্ছে। একটা, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব তিনি মত দিচ্ছেন যে সংকট আছে, তার থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজা হচ্ছে। অন্যদিকে হরদীপ সিং পুরী, যিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি বলছেন কোনো সমস্যা নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, সমস্ত কিছু একদম পারফেক্ট আছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। অন্যদিকে আরও একটা বিষয় আসছে, সেটা হচ্ছে একটি বিশেষ কমিটি তৈরি করা হলো, যাতে রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে। তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজবেন তারা। ঠিক এই জায়গা থেকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুঁজছেন বাংলার মানুষ যাতে এফেক্টেড না হয়, বাংলার মানুষ যাতে সমস্যায় না পড়ে, যাতে এসেনশিয়াল ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, জরুরি জায়গা, সেগুলোতে যাতে চাপ না পড়ে, যে সেগুলোতে যাতে প্রভাব না পড়ে, এবং সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হেসেলটি যাতে ঠিকঠাক চলে, রেস্তোরাঁগুলো থেকে শুরু করে হাসপাতাল, মিড ডে মিল, সেগুলো যাতে ঠিকঠাকভাবে চলে। এরপর ছবিটা কি দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আজকে বঙ্গযুদ্ধ 2026 থেকে বিদায় নিচ্ছি। সাফ কথা এই পর্যন্ত। নমস্কার।